আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি খুব একটা ভালো নেই, কারণ পরীক্ষা তো খুবই কাছাকাছি চলে আসলো। আর হাতে মাত্র কয়েকটা দিনই বাকি। তো আমি আজ তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্স শেখাবো। তো অবশ্যই এই ভিডিওগুলো কয়েকটা পার্টে আমি আনবো। খুবই ছোট ছোট হবে আশা করি, বেশি বড় আমি করবো না ভিডিওগুলো, কারণ যেহেতু পরীক্ষা খুবই কাছাকাছি আমি চেষ্টা করব খুবই শর্ট করে দেওয়ার জন্য। আর অবশ্যই এগুলো তোমরা যারা অন্য কোনো ব্যাচ, ধরো এসএসসি 27-28 দেখতেছো, অবশ্যই তাদের ক্ষেত্রে এটা কাজে দিবে। এখন দেখো, আজ আমি আলোচনা করব ডেফিনেশন অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সের ধারণা। কারণ আমরা তো শিখতেছি, তাই না? আমরা চেঞ্জিং সেন্টেন্স শিখতেছি। এখন কথা হচ্ছে যে কাদের মধ্যে চেঞ্জ হবে সেটা তো আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানিই না। তো তোমাদেরকে একটা ছোট্ট একটা কথা বলে দেই যে তোমরা যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে, তো অবশ্যই তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া আছে যে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স মানে তোমাদের যে অর্থগতভাবে 5 প্রকার আছে আর গঠনগতভাবে 3 প্রকার আছে, ওইগুলোর মধ্যেই জাস্ট কি চেঞ্জ হবে। এনাদার তোমাদের ভয়েস চেঞ্জও নাই, ডিগ্রিও নাই। তোমরা অনেকটাই কম পেয়েছো। আচ্ছা, তো আজ আমি তোমাদেরকে অর্থগতভাবে যে 5 প্রকার সেটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে আমি এগুলোর রূপান্তর মানে চেঞ্জিং গুলো আনবো। এরপরে আমি গঠনগত ভিডিও গুলো আনবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অর্থগতভাবে সেন্টেন্স কিন্তু 4 প্রকার। আমি লিখলাম অর্থগতভাবে। অর্থগতভাবে সেন্টেন্স কিন্তু 4 প্রকার। আচ্ছা, সরি, 5 প্রকার। ওকে, 5 প্রকার। এখন কথা হচ্ছে যে এই সেন্টেন্স গুলো কি কি, আমরা সবাই জানি এটা, তাই না? কিন্তু এগুলোর সেন্টেন্সের কিছু সিনোনিমাস আছে, এগুলো জানার দরকার নেই, কিন্তু জেনে রাখলে ভালো। কেন? কারণ তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের মাঝে মধ্যে আমি দেখাইতেছি, এখন না, আমি আগে লিখি তারপরে বলি। আচ্ছা, এখনই বলে দিই। ধরো তোমাদের একটা সেন্টেন্স দিল, ধরো এটা একটা সেন্টেন্স। এখন তোমাদের এখানে পাশে বললো যে ডিইসি রূপান্তর করো, তখন তোমরা কিভাবে দিবা? অথবা ডিইসিএল দিল, এটা তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝবেই না কি করতে বলছে, অবাক হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো আমি বলে দেই যে এগুলো কোনো ব্যাপার না, শিখাইতেছি। আচ্ছা, অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার আমি লিখতেছি। কি কি? প্রথমত হচ্ছে যে অ্যাসার্টিভ। আচ্ছা, প্রথমত অ্যাসার্টিভ, এই অ্যাসার্টিভের কিন্তু একটা সিনোনিমাস আছে, এগুলোই আসে আর কি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে ইন্টারোগেটিভ। 3 নম্বর হচ্ছে যে কি দেওয়া যায়, ইম্পারেটিভ। আচ্ছা, 4 নম্বর এক্সক্লামেটরি। 4 নম্বর এক্সক্লামেটরি। 5 নম্বর হচ্ছে যে অপারেটিভ সেন্টেন্স। এই হচ্ছে যে 5 প্রকার। এখন পরীক্ষায় এই অ্যাসার্টিভেরই কয়েকটা সিনোনিম আছে। আচ্ছা, পরীক্ষা কি অ্যাসার্টিভেরই কি কয়েকটা সিনোনিম আছে, আমি দেখাইতেছি। এই অ্যাসার্টিভের কয়েকটা সিনোনিম লিখে নাও। প্রথমত ডিক্লারেটিভ। তোমাদের পরীক্ষায় এই ডিইসি অথবা ডিইসিএল এইভাবে দিয়ে আসতে পারে, যদি প্রশ্ন হার্ড হয় অবশ্যই সেভাবে আসবে। এটা একটা নাম আছে, সেটা হচ্ছে স্টেটমেন্ট। আর ইন্টারোগেটিভের একটা নাম আছে, সেটা হচ্ছে যে কোশ্চেন। আমি অন্য কালি দিয়ে দিলাম কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, এখন এগুলো যা লিখে নিতে পারো, এগুলো লেখার দরকার নেই, এগুলো তো তোমরা ছোটকাল থেকে পড়ে আসছো, একদম ক্লাস 5 থেকে বা ক্লাস 6 থেকে পড়ে আসছো, কিন্তু এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো না, পরীক্ষা হলে আসলে পারো না। এগুলো চাইলে লিখে নিতে পারো। ওকে, আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা সেন্টেন্সের গঠন এবং হচ্ছে যে কোনটা মানে কোনটা কি, কোনটা সংজ্ঞা কি, এবং চেনার উপায়গুলো আমরা শিখে ফেলবো। আচ্ছা, তো আমি এই পর্যন্ত মুছে দিই। প্রথমত আছে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স অথবা
স্টেটমেন্ট স্টেটমেন্ট আর কি। এখন দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে যে কোনো কিছুর বর্ণনা, সহজ কথায় কি কোনো কিছুর বর্ণনা, কোনো কিছুর সংজ্ঞা, কোনো কিছুর ধারণা, আর কিছু না। আচ্ছা আমি লিখলাম, ধরো আই রিড এ বুক, আমি লিখলাম। আরেকটা লিখলাম যে আই এম নট হ্যাপি। আচ্ছা আচ্ছা আই এম নট হ্যাপি। আচ্ছা এখন দেখো তো এই দুইটা সেন্টেন্স কিন্তু একটা কি যে আই রিড এ বুক, আমি একটি বই পড়ছি, আই এম নট হ্যাপি, আমি খুশি, আমি সুখী নই। আচ্ছা এখন দেখো এই দুইটাই কি, দুইটাই আমাদের বর্ণনা প্রকাশ করতেছে, দুইটাই কি বর্ণনা প্রকাশ করতেছে। এই কারণে এরা অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স অথবা স্টেটমেন্ট সেন্টেন্স। এগুলো চেনার উপায় কি, এগুলো চেনার উপায় হচ্ছে অবশ্যই এটা ফুল স্টপ থাকবে, এটা স্বাভাবিক কথা। এবং এগুলো চেনার মূল উপায় হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অনুসারে থাকবে। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই অনুসারে এগুলো থাকবে। আচ্ছা এখন এখানে একটু কথা আছে, এই অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। কয় প্রকার? অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু আবার দুই প্রকার। আচ্ছা আমি লিখতেছি, একটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে যে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে কি আর নেগেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে যে হ্যাঁ বোধক, এটা কি হ্যাঁ বোধক, আর এটা হচ্ছে যে না বোধক। আচ্ছা এই যে আমি একটা নট আনছি না, এটাই না বোধক, আর এটা কি হ্যাঁ বোধক। আচ্ছা এখন দেখো এই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স চেনা অচেনা এটা নিয়ে আসলে মানে কোনো দ্বন্দ্বই নাই আসলে, কারণ এটা দেখলেই বোঝা যায় যে নট থাকলে কি সেটা নেগেটিভ, আর নট নাই মানে সেটা অ্যাফার্মেটিভ। এখন কথা হচ্ছে যে কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা নট নাই তবুও সেগুলো নেগেটিভ, ওগুলো মধ্যে কিছু ওয়ার্ড আছে, যেমন আমি কয়েকটা লিখি। ধরো আমি লিখলাম সেলডম, এই সেলডম যদি কোনো ওয়ার্ডে থাকে মানে সরি কোনো সেন্টেন্সে যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা এরকম অনেকগুলা ওয়ার্ড আছে, আমি ভিডিও বড় হবে এর জন্য ওগুলো নিয়ে আলোচনা করলাম না, আজকে জাস্ট ধারণা দিতেছি। আচ্ছা তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝে নিলাম, এখন আমরা শিখবো ইন্টারোগেটিভ। আচ্ছা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি লিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা ইন্টারোগেটিভ লিখলাম, আর কোশ্চেন লেখার দরকার নেই, ওটা আসে না। আচ্ছা ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যদি কোনো বাক্য দ্বারা কোনো প্রশ্ন বোঝায়, কোনো প্রশ্ন করা বোঝায়, অথবা মানে একটার উত্তর আছে, মানে আমি যদি বলি যে ইয়েস নো কোশ্চেন বোঝায় যে এটার উত্তর হ্যাঁ অথবা না হবে, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অবশ্যই অবশ্যই মনে রাখবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বাধ্যতামূলক কোশ্চেন মার্ক চিহ্নটা থাকবেই, কোশ্চেন মার্ক চিহ্নটা কি থাকবেই। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দুই রকম হতে পারে, একটা আমি বললাম ইয়েস নো কোশ্চেন, হ্যাঁ ইয়েস নো কোশ্চেন, আরেকটা কি আরেকটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, একটা কি একটা ইয়েস নো কোশ্চেন, ইয়েস অথবা ইয়েস নো কোশ্চেন, আর যাই হোক। আচ্ছা ঠিক আছে, আরেকটা হচ্ছে যে ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যে কোশ্চেন তৈরি করা হয়। ওকে আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড গুলো কারা কারা, হোয়াট, হোয়েন, হোয়ার, ওকে, হাউ। আচ্ছা এখন দেখো আমি একটা সেন্টেন্স লিখলাম যে am I eating rice? Am I eating rice? আচ্ছা আরেকটা আমি সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে যে এটা কমন সেন্টেন্স, হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? সরি কোশ্চেন মার্ক অবশ্যই বাধ্যতামূলক, কোশ্চেন মার্ক না দিলে ধরা। এই ইন্টারোগেটিভে যদি কোশ্চেন মার্ক না দাও তাহলে একদম ধরা খাবা।
ছোট্ট একটা গল্প বলি। যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন প্রি টেস্টে আমি চেঞ্জিং সেন্টেন্সের সময়, আমাদের তো চেঞ্জিং সেন্টেন্স ছিল না, সম্ভবত 8-এ অথবা 7-এ এরকম কিছু একটা। তো তখন চেঞ্জিং সেন্টেন্স আমরা যখন আমি করেছিলাম, তো এই ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ছিল। তো আমি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ খুব সুন্দর করে করছিলাম, কিন্তু জাস্ট এই কোশ্চেন মার্ক না দেওয়ার কারণে আমি একদম 0 পাইছি। আচ্ছা যাই হোক, অবশ্যই অবশ্যই এই কোশ্চেন মার্ক বাধ্যতামূলক দিতে হবে। কোশ্চেন মার্ক না দিলে কিন্তু টোটালি 0। তোমার ইংলিশে জাস্ট একটা ফোঁটা নিবা না, টোটালি 0। ইংলিশে অবশ্যই একটা সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, যদি কোনো সময় একটা ফোঁটা মিস করো, অবশ্যই যদি একজন মানে ভালো একজন টিচার যদি খারাপ দেখো, অবশ্যই তুমি 0 পাবা, আর কিছু না। আচ্ছা, তো দেখো আমাদের এখানে কিন্তু দুই ধরনের কোশ্চেন আমরা তৈরি করতে পেরেছি, যে এম আই ইটিং রাইস, আর একটা কি হোয়াট ইজ ইউর নেম। দেখো আমি বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার না, দুই ধরনের হয়। প্রকার আর ধরনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুই ধরনের হয়। তো দেখো একটা ইয়েস নো কোশ্চেন, এম আই ইটিং রাইস, আরেকটা কি ডবল এস কোশ্চেন। একটাতে আমি ইয়েস নো অ্যান্সার পাইতেছি, আরেকটা কি আমি কোশ্চেন করতে পারতেছি। আচ্ছা, তো আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি বোঝাতে পারছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর কোনো ঝামেলা থাকার কথা না। অবশ্যই দেখবে যে, ও আরেকটা কথা, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু ডব্লিউএস ওয়ার্ড, ঠিক আছে, শুরু হয়। আমি এটা মুছে ফেললাম, আচ্ছা মুছেই ফেলি, আমি শর্টকাটে বলি যে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, ঠিক আছে। আরেকটা কথা যে যদি ইয়েস নো কোশ্চেন হয়, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুটা কিভাবে হবে, অবশ্যই অবশ্যই লিখে নাও। প্রথমত থাকবে অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব। ওকে, অক্সিলারি ভার্ব মানে মোট কথা তোমাদের যে অক্সিলারি ভার্ব গুলো আছে, অ্যামিজার, ওয়াজ ওয়াল, হ্যাঁ, উইল, এগুলো অথবা হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো কি আগে আসবে, সবার আগে আসবে, তারপরে সাবজেক্ট হবে। এখন কথা হচ্ছে যে অক্সিলারি ভার্ব যদি না থাকে, তখন কিন্তু যে ডু ডাজ ডিড, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব, কিন্তু এগুলো কিন্তু সেন্টেন্স না থাকলে আমাদের কি আনতে হয়। এটা কিভাবে আনতে হয়, এখন এগুলো টেন্সের খেলা। তো অবশ্যই অবশ্যই এখন এগুলো নিয়ে আলোচনা করার সময় নাই। আচ্ছা, তো অবশ্যই কি প্রথমত অক্সিলারি ভার্ব আসবে, এরপরে সাবজেক্ট আসবে, এরপরে কি অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এরপরে আসবে মেইন ভার্ব। আর মেইন ভার্ব না থাকলে কি, মেইন ভার্ব না থাকলে নাই, তারপরে কি ডিরেক্ট তুমি বাকি অবজেক্টটা দিয়ে দিবে। আচ্ছা, এখন এটা নিয়ে আশা করি কোনো ঝামেলা নেই। এখন আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ, আচ্ছা বানান ঠিক আছে? হ্যাঁ বানান ঠিক আছে, পরে যদি ভুল হয়ে যায় তাহলে তাকে সমস্যা। আচ্ছা দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স, একটা কথা মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্স আর হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্থক্য ধরা কিন্তু মোটামুটি কঠিন, দুইটাই ফুল স্টপে শেষ হয়। আচ্ছা, কিন্তু একটা সহজ টেকনিক বলে দেই, ইম্পারেটিভ সেন্টেন্স আজীবন ভার্ব দিয়ে শুরু হবে এবং সেই ভাবটা বি1 হবে, এটা মনে রাখবা, কাজে দিবে কোনো সময়, এখনই কাজে দিবে, এসএসসি পরীক্ষা দিবা যখন, তখনই কাজে দিবে। আচ্ছা, আমি এখন লিখলাম যে কি লেখা যায়, ওপেন দ্য ডোর, কমন একটা লিখলাম, ওপেন দ্য ডোর লিখলাম। দেখো ওপেন একটা ভার্ব এবং সেটা ভি1, মানে ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বলে এটাকে। ওকে, এগুলো যদি না জানো যে ভার্বের বেস ফর্ম কোনটা, প্রেজেন্ট ফর্ম কোনটা, তাহলে তো তোমাদের মায়ের দেওয়া উচিত। এগুলো আসলে ছোট বাচ্চারাও পারে। ওকে, আচ্ছা, আর না পারলে তোমরা একটু গাইড দেখে দেখে নিও। আচ্ছা ঠিক আছে, এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কি বললাম, অবশ্যই ভার্ব দ্বারা শুরু হবে এবং সেটা হবে বি1। কিন্তু এখন একটা কথা আছে, কথাটা হচ্ছে যে সব সময় যে ভার্ব দিয়ে শুরু হবে তেমন কিন্তু না, মাঝে মধ্যে লেট দিয়েও কিন্তু শুরু হয়। চমকে যাওয়ার কথা না, কারণ এগুলো তোমরা শিখেছো, আশা করি এগুলো আগে থেকে তোমরা জানো, কিন্তু আমি তোমাদেরকে আবার কি রিভিশন দিয়ে দিলাম, আবার রিভাইজ দিয়ে দিলাম, আবার মাথার ভিতরে এনে দিলাম। লেট ধারাও কিন্তু শুরু হয়, আবার কিন্তু প্লিজ এবং কাইন্ডলি ধারাও ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হতে পারে। যদি প্লিজ ধারা শুরু হয় তাহলে কেমন হবে, আমি লিখলাম প্লিজ গিভ মি এ পেন,
এইভাবে শুরু হবে যদি প্লিজ দিয়ে শুরু হয়। আমি প্লিজটা কেটে দিলাম, ধরো প্লিজটা এখানে নাই, তাও কিন্তু সেন্টেন্সটা, ও সরি পেন বানানটা ভুল হইলো, পেন বানানটা একটু ভুল হয়ে গেছে, সরি। আচ্ছা, ধরো আমি প্লিজটা কেটে দিলাম, তখন কি গিভ মি এ পেন, এটাও আমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? কারণ আমার ভাই আমার এটা ভার দ্বারা শুরু হয়েছে এবং এটা বি ওয়ান, 100% এটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ দ্বারা শুরু হয়েছে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, কোনো সমস্যা নেই। এই প্লিজটা জাস্ট কি একটা অ্যাডভার্ব, ওকে, একটা অ্যাডভার্ব হিসেবে এটা আসছে, আর কিছু না। আচ্ছা, এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা একটু দেখি। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সে আর কোনো ঝামেলা নেই। ইম্পারেটিভ সেন্টেন্স খুবই সোজা, ভার্ব দ্বারা শুরু হয় অথবা লেট দ্বারা শুরু হয়, অথবা যদি প্লিজ বা কাইন্ডলি থাকতে পারে। আচ্ছা, আরেকটা কথা যে ইম্পারেটিভ সেন্টেন্সে মানে ভার্বের পরে অবশ্যই যেটা থাকবে সেটা কিন্তু অবজেক্ট। আমি কি লিখেছিলাম যে গিভ মি, এই মিটা কিন্তু একটা অবজেক্ট, নট সাবজেক্ট। অনেকে সাবজেক্ট মনে করতে পারো, অবজেক্ট। আমি কি বলেছিলাম? ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। কথা হচ্ছে যে দেখো ওপেন কি ভার্ব, ভার্বের পরে কি এটা কিন্তু অবজেক্ট, নট সাবজেক্ট। ভালোভাবে বলতেছি, এটা কিন্তু সাবজেক্ট না, এটা অবজেক্ট। এখন কথা হচ্ছে যে আমাকে প্রশ্ন করতে পারো, স্যার অবজেক্ট সাবজেক্ট কই তাইলে? বাবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই। সাবজেক্ট সুপ্ত অবস্থায় আছে কিন্তু নাই, চোখে আমাদের চোখে ভাসতেছে না, এটা সুপ্ত অবস্থায় আছে। এখন কোথায় আছে জানার দরকার নাই, ছোট মানুষ যা দিতেছি তাই নিয়ে থাকো। এত কিছু এখন শেখার সময় নেই আসলে, শেষ সময় এসে গেছে। আচ্ছা, এখন আমরা শিখবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি, আচ্ছা ঠিক আছে, এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি? ও আরেকটা কথা, ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কি বোঝায়? ইম্পারেটিভ সেন্টেন্স 100% আদেশ উপদেশ এগুলা বোঝায়। হ্যাঁ, এটা তোমরা জানো, অবশ্যই জানো, এগুলো একটু দেখে নিও। আমি জাস্ট স্ট্রাকচারটা এবং আবার রিমাইন্ড করে দিয়েছি, আর কিছু না। এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়বোধক কিছু একটা বোঝাবে, আশ্চর্যজনক বোঝাবে, হ্যাঁ এগুলো বোঝাবে, বা আবেগ বুঝাবে, আবেগ আপ্লুত যেগুলো প্রকাশ পায় এগুলো বোঝাবে। কথা হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্সে 100% এই এক্সক্লেমেশন মার্কটা থাকবে, 100% থাকবে। এটা ছাড়া এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন হতে পারে না। এখন কথা হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? এটা হোয়াট দ্বারা শুরু হতে পারে এবং শেষে ভার্ব থাকবে। হাউ দ্বারা শুরু হতে পারে, শেষে ভার্ব থাকবে। এরপরে আমি যদি বলি যে অ্যালাস, কিছু বিস্ময় মানে এক্সক্লামেটরির কি বলে যে কনজাংশন যেগুলো বলে, অ্যালাস, হুররে, এক্সক্লামেটরি সেন্টেন্স না আছে না, কিছুই নেই। ওকে, এবারে আমি যদি বলি যে ওহ, এরপর আমি যদি বলি ফাই, মানে হচ্ছে যে ছিছি যেটা বলে, হ্যাঁ ফাই, ওয়াও, তোমরা ফেসবুকে কমেন্ট করো, ওয়াও, আচ্ছা, এগুলো থাকতে পারে এক্সক্লামেটরি সেন্টেন্স, আর কিছু নাই। হ্যাঁ, এগুলো আসলে ছোটকাল থেকে শেখার কথা, আমি জাস্ট রিমাইন্ড করতেছি, বারবার বলতেছি, আমি কিন্তু এগুলো বেসিক পড়াইতেছি না, আপাতত জাস্ট রিমাইন্ড করতেছি। এটা বেসিক যদি পড়াই, এই সেন্টেন্সের ক্লাস নিতে 1 ঘন্টা সময় লাগবে, এত বড়। আমি তোমাদের এখন হয়তো বা আমার ভিডিওটা লং হয়ে যেতেছে, কিন্তু কিছু করার নেই, কারণ আমি যেটা নেই অবশ্যই অবশ্যই সেটা কি 100% পিওর, কোনো ভেজাল নাই। আমার ক্লাসে কোনো ভেজাল থাকবে না। আমার ক্লাস লং হবে, একটু বড় হবে, কিন্তু আমার ক্লাসে কোনো ভেজাল থাকবে না। আমি তোমাকে যা দিব অথেন্টিক, অন্য অন্য টিচারের মতো ভংবাং কিছু দিব না, শেষ কথা আমার। আচ্ছা, লাস্ট আমাদের টপিক সেটা হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ, এখন কথা হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স মানে কি? অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে তোমাদের শুভ কি বলে যে আহ কল্যাণমূলক, তোমাদের কল্যাণ কামনা অথবা শুভ কাজ যেটা বলে, হ্যাঁ শুভ কাজ যেটা বলে অথবা কল্যাণমূলক কিছু প্রকাশ পায়। এখন আমি একটা সেন্টেন্স লিখি যে মে আল্লাহ ব্লেজ ইউ, সবচেয়ে কমন একটা উদাহরণ আমি লিখলাম, মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। দেখো, মঙ্গল, কল্যাণ, শুভ শুভকামনাজনক কোনো কিছু কথা, এগুলো যদি প্রকাশ পায় তাহলে সেটা অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখন অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? অবশ্যই মেয়ে থাকবে, অবশ্যই কি থাকবে? মেয়ে থাকবে।
আরো দুইটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে যে আমি লিখে দিই, উইশ থাকতে পারে অথবা লং থাকতে পারে। লং লিভড, আমরা অনেক সময় বলি লং লিভ, দীর্ঘজীবী হও, তাই না? লং লিভ, তার মানে কি এটা অবশ্যই অপারেটিভ সেন্টেন্স। কারণ কি, তোমার মানে দীর্ঘজীবিতা কামনা করা হইতেছে, তোমার মঙ্গল কামনা করা হইতেছে, কল্যাণ কামনা করা হইতেছে, তার মানে কি এটা 100% অপারেটিভ। আচ্ছা, তো আশা করি আমি ডেফিনেশন অফ সেন্টেন্সের অর্থগত ভাবে যে 5 প্রকার সেটা বোঝাতে পেরেছি। গঠনগত আমি যদি বলি যে গঠনগত ভাবে 3 প্রকার কিন্তু এখনো আছে, একটা সিম্পল, একটা কমপ্লেক্স, একটা কম্পাউন্ড। তো ওগুলা কিন্তু আবার পরবর্তী আমরা ভিডিওতে জানবো। কিন্তু এটা পরে আর কি, কারণ ওগুলো খুবই হার্ড, ওগুলো শেখার জন্য তোমাদের ক্লজ জানতে হবে। সরি, তোমাদের ক্লজ জানতে হবে। ক্লজ নামে একটা চ্যাপ্টার আছে, দেখো ইংলিশ গ্রামারে অথবা 99 তোমার কাছে যে কোনো গ্রামার বই থাকুক না কেন, তুমি দেখো একটা ক্লজ নামে একটা চ্যাপ্টার আছে। ক্লজ না জানলে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানবা না, এটা বুঝবাই না, জানার তো দূরের কথা। আচ্ছা, তো আশা করি আমি আজকের ভিডিওতে অর্থগতভাবে যে সেন্টেন্স পাস করবে এটা ভালোভাবে বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমি এই চেঞ্জিং সেন্টেন্স নিয়ে, মানে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে পরিপূর্ণ ভিডিও ছাড়বো, যে কোনটা মানে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এগুলো ধাপে ধাপে ছাড়বো এবং অবশ্যই খুব শীঘ্রই এগুলো তুমি পেয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।